দেখো 1 নম্বর যে প্রশ্নটি দিয়েছে যে মস্তিষ্কের কোন অংশের দ্বারা চিন্তা, বুদ্ধি, স্মৃতি, শ্রবণ, দর্শন, ঘ্রাণ নিয়ন্ত্রিত হয়? থ্যালামাস, সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস। দেখো এই প্রশ্নটি, এখানে একটা প্রশ্নের থেকে তুমি কতগুলো ইনফরমেশন, যে চিন্তা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, বুদ্ধি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, স্মৃতি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, এই অনুযায়ী তুমি একটা প্রশ্ন আমি তোমাকে করাচ্ছি, তুমি কিন্তু এখান থেকে টোটাল 6টি কোশ্চেনের অ্যান্সারই জানতে পারবে। ঠিক আছে, কোশ্চেনগুলোকে এভাবেই আমরা জেনারেট করেছি যে একটা পড়লেই যাতে আমার একাধিক জিনিস বেরিয়ে যায়। দেখো এখানে অপশনগুলো যে থ্যালামাস, সেরিব্রাম, সেরিবেলাম এবং হাইপোথ্যালামাস। কারেক্ট অ্যান্সার বলতো কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সেরিব্রাম। সেরিব্রাম মানে কি বলতো? গুরু মস্তিষ্ক। সেরিব্রাম মানে কি বলতো? গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্কই কি করে? চিন্তা, বুদ্ধি, স্মৃতি, শ্রবণ, দর্শন, ঘ্রাণ এগুলো সব নিয়ন্ত্রণ করে। তোমাদের বাংলায় গুরু মস্তিষ্কও লিখে দিতে পারে অপশনে, বা একে যদি তুমি বলতে যাও এই সেরিব্রামকে আবার বলা যেতে পারে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। কি বলা যেতে পারে? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স। তাহলে সেরিব্রাল কর্টেক্সের কাজ কি? এই যে চিন্তা, বুদ্ধি, স্মৃতি, শ্রবণ, দর্শন, ঘ্রাণ এগুলো নিয়ন্ত্রণ করা। বুঝতে পেরেছো সকলে? এখন দেখো আমরা অপশন অ্যানালাইসিস করব টু দি পয়েন্ট। এই যে থ্যালামাস যেটা রয়েছে, থ্যালামাসকে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে রিলে সেন্টার। রিলে সেন্টার, ওকে। কারণ যে কোনো সংজ্ঞা সেটা যদি গুরু মস্তিষ্কে পৌঁছতে হয় তাহলে সেটা থ্যালামাস হয়েই পৌঁছবে। ঠিক আছে, এবং এর কাজটা কি আছে? এর কাজ কি রয়েছে? এটা আমাদের যে ক্রোধ অর্থাৎ রাগ, সেই সমস্ত বিষয়গুলো যে থাকে সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো? তাহলে এটাও কিন্তু ডাইরেক্ট আসে। এই যে রিলে সেন্টার কাকে বলা হয়? সেটা থ্যালামাসকে। ঠিক আছে, কেন? তার কারণ যে কোনো সংজ্ঞা গুরু মস্তিষ্কে যেতে হলে সেটা থ্যালামাসের থ্রু রিলে হয়ে যেতে হয়। বুঝতে পারলে? এবার দেখো সেরিবেলাম। সেরিবেলাম মানে কি গো? সেরিবেলাম মানে হচ্ছে যার বাংলা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, ওকে। এখন এই লঘু মস্তিষ্কের কাজ কি? সেটা হচ্ছে বডি ব্যালেন্স, মানে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। এই যে সেরিবেলাম, বাংলাটা তো তোমরা সকলেই জানো। এখানে কিন্তু কোশ্চেনটাকে এভাবে করা আছে যাতে তোমাদের মানে সকলের একটু ভেবে চিন্তে বুঝে উত্তর করতে হয়। বোঝা গেছে? এই যে হাইপোথ্যালামাস যেটি রয়েছে, এটা কি করে? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে? ডাইরেক্ট তোমাদের কোশ্চেনে কিন্তু দিয়ে দেয়। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। বুঝতে পারলে? এছাড়াও খিদে, তৃষ্ণা, হাসি, কান্না এগুলোও নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। তো ফলে এখান থেকে তোমাদের সেপারেটভাবে কিন্তু প্রতিটি প্রশ্নই উঠে আসতে পারে। যতটা যা আসতে পারে আমরা সবগুলো বললাম। তাহলে আমরা দেখব যে এই একটা প্রশ্নে আমরা কটা কোশ্চেনের অ্যান্সার জেনেছি। দেখো পরীক্ষায় শুধু সেপারেটভাবে চিন্তা নিয়ন্ত্রণ করে কে? উত্তর করব সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। যদি পরীক্ষায় শুধু আসি বুদ্ধি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? সেরিব্রাম। যদি শুধু জিজ্ঞেস করে স্মৃতি নিয়ন্ত্রণ করে কোন অংশ? সেরিব্রাম। যদি শুধু জিজ্ঞেস করে যে শ্রবণ নিয়ন্ত্রণ করে, সেরিব্রাম। শুধু দর্শন জিজ্ঞেস করতে পারে, শুধু ঘ্রাণ জিজ্ঞেস করতে পারে, এভাবে স্প্লিট হয়ে যাবে 6টা প্রশ্নে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে এক তো তুমি 6টা জিনিস সেপারেটভাবে জানলে এবং ফাইনাল কোশ্চেন পেপারে এরকম 6টি কিন্তু স্প্লিট হয়ে যাবে। আমি যেটা শুরুতেই বলেছি, আমি একটার মধ্যেই 6টিকে ঢুকিয়ে কোশ্চেনটাকে তৈরি করেছি। ক্লিয়ার? এবার দেখো 6টির পরবর্তীতে এই যে রিলে সেন্টার বলা হয় কাকে? থ্যালামাসকে। 7টি প্রশ্ন। থ্যালামাসের কাজ কি? এই যে রাগ, ক্রোধ এগুলো নিয়ন্ত্রণ করা। 8টি প্রশ্ন। দেখো গুরু মস্তিষ্কের অপর নাম কি? সেই হিসেবে যদি কোশ্চেন জিজ্ঞেস করে সেরিব্রাল কর্টেক্স, বা সেরিব্রাল কর্টেক্সের অপর নাম কি? সেরিব্রাম, বা সেরিব্রামের অপর নাম কি? সেরিব্রাল কর্টেক্স, এরকম করে ভাইস ভার্সা। মানে ভাইস ভার্সা কথার অর্থ বোঝো তো তোমরা? ভাইস ভার্সা মানে হচ্ছে উভমুখী। তোমার কোশ্চেনগুলো সব প্রশ্ন থেকে উত্তর, উত্তর থেকে প্রশ্ন, এরকম উভমুখী আঙ্গিকে যতটা দেখতে পারবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো ফলে এখান থেকে তুমি ধরো একটা প্রশ্নই কিন্তু 3টে ভাবে স্প্লিট হয়ে যেতে পারে। তাহলে তোমার ধরলে 9টি প্রশ্ন। এই যে লঘু মস্তিষ্কের অপর নাম কি? সেরিবেলাম, 10টি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? 11টি প্রশ্ন। দেহের দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ কার কাজ? হাইপোথ্যালামাসের। 12টি প্রশ্ন। খিদে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? হাইপোথ্যালামাস। তৃষ্ণা 13টি। হাসি নিয়ন্ত্রণ করে কে?
হ্যাঁ, মানে এই ধরনের আবেগগুলো, সেটা হচ্ছে তোমার এখানে 14টি, এখানে তোমার কান্না নিয়ন্ত্রণ করে কে, 15টি প্রশ্ন। ফলে এখানে এই যে দেখো একটা ছোট্ট পেজ, তাতে কয়েক কলম খালি লেখা আছে, তার থেকে তোমার কিন্তু পরীক্ষায় সেপারেটভাবে 15টি কোশ্চেন কিন্তু আসতে পারে, এবং এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় এসছে, তোমরা কোশ্চেন পেপার স্টাডি করে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রেশনটা হবে এভাবে, আমি একটা প্রশ্নে 15টা করব, এবং এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো তুমি দেখবে যে বারবার করতে 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 এত হবে যে আমি প্রত্যেকটি অপশনে যখন অপশন অ্যানালাইসিস করব, তুমি দেখবে বারবার একই কথা তোমার মেমোরিতে একদম ইম্প্যাক্ট ফেলবে, এবং তুমি কিন্তু সমস্ত জিনিসগুলো মাথায় সাজিয়ে ফেলবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী আই সেটিং হয়ে যাবে, পরীক্ষা অপশন দেখলেই তুমি করতে পারবে। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2-তে। বলেছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদের ফুলের পাপড়িতে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়? শালুক, গুলঞ্চ, কুমড়ো, ফণিমনসা। দেখো এই যে ফুলের পাপড়িতে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, আমরা জানি কি সালোক সংশ্লেষের জন্য যে রঞ্জক দায়ী সেটা কি? ক্লোরোফিল। তাহলে উদ্ভিদের যে যে অঙ্গে তোমার কি থাকবে বলো? ক্লোরোফিল থাকবে, সেখানে সেখানে কিন্তু সালোক সংশ্লেষ হতে পারে। এখন এই যে শালুকের সবুজ যে পাপড়ি, সেই জায়গাতে তোমার কিন্তু কি হবে বলো তো? সালোক সংশ্লেষ সম্পন্ন হবে। একদম টু দি পয়েন্ট, তোমাদের টেক্সট বুকটাকে যদি ভালো করে থরলি দেখো, তাহলে পরেই তোমরা এই সমস্ত জিনিসগুলো জানতে পারবে। এবার দেখো এই যে গুলঞ্চ যেটা আছে, সেটার থেকে কি প্রশ্ন আসে? এই গুলঞ্চর যে মূল, সেটা কি হয়? সেটা সবুজ বর্ণের। তাহলে সবুজ বর্ণ যেখানে যেখানে থাকবে, সেখানে কি থাকবে বলো? ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল কি? সালোক সংশ্লেষের জন্য যে প্রয়োজনীয় রঞ্জক, সেটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল যেখানে প্রেজেন্ট, সেখানে সেখানে কি হবে বলো? সালোক সংশ্লেষ সম্পন্ন হবে। তাহলে এই যে গুলঞ্চর মূলটা যেহেতু সবুজ হয়, তার জন্য গুলঞ্চর মূলে সালোক সংশ্লেষ হয়। গুলঞ্চর মূলে সালোক সংশ্লেষ হয়। বুঝতে পেরেছো? এটা একটা সেপারেট ভাবে পরীক্ষায় দিয়ে দেবে। ঠিক আছে, এই যে কুমড়ো, ফণিমনসা, এই জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানো, এদের যে কাণ্ডটা থাকে, কাণ্ডটা কিরকম হয়? সবুজ বর্ণের হয়। এই যে কুমড়োর কাণ্ড তো দেখেছো, কুমড়োর ডগা দেখেছো না? আর ফণিমনসা, এদের ক্ষেত্রে তোমরা দেখেছো বর্ণকাণ্ডটা সবুজ হয়, হ্যাঁ, স্ফীত রসালো। এছাড়াও যদি তোমাকে লাউ থাকতো কোথাও, লাউ, এই লাউ, কুমড়ো, ফণিমনসা, এদের কাণ্ডটা হচ্ছে কি? সবুজ বর্ণের হয়। তাহলে কাণ্ড সবুজ মানে সেখানে ক্লোরোফিল প্রেজেন্ট আছে, তাহলে কাণ্ডে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। কাণ্ডে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। কি বলেছি বুঝতে পেরেছো? পরীক্ষায় এগুলোর থেকে সেপারেট ভাবে কিন্তু ক্যাটাগরি 2-তেও কোশ্চেন দিতে পারে। নিম্নলিখিত কোন কোন উদ্ভিদের, কি বলছি বোঝো, ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2 হবে, ক্যাটাগরি 2 থেকেই ক্যাটাগরি 1 হবে। কোন কোন উদ্ভিদের কাণ্ডে পরীক্ষা কোশ্চেন এরকম দিল, ধরো যে নিম্নলিখিত কোন কোন উদ্ভিদের কাণ্ডে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, সেখানে কুমড়ো, লাউ, ফণিমনসা, শালুক এরকম দিয়ে রাখলো, তখন কিন্তু এই ক্যাটাগরি 2 এর প্রশ্ন যেগুলো থাকে, সেগুলোতে কি হয়? মাল্টিপল অপশন কারেক্ট হয়। আমাদের ক্যাটাগরি 1 থেকেই কিন্তু ক্যাটাগরি 2 প্রশ্ন এভাবে আমাদের বেছে নিতে হবে, দেখে নিতে হবে, খালি পয়েন্টগুলোকে জানতে হবে। বুঝতে পারলে? নেক্সট চলো কোশ্চেন নাম্বার 3। দেখো মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? এখানে বলেছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো এই যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি যে একটা কোষ চক্র যদি আমরা ভালো করে বুঝতে যাই, তার হচ্ছে G1 S G2, এটা হচ্ছে কি ইন্টারফেজের পার্ট, দেন সেটা কোথায় যায় বলো? মাইটোটিক দশায় যায়। তো মাইটোটিক দশায় প্রথমে আসে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রো, মেটা, অ্যানা, দেন আসে হচ্ছে টেলো। এটা কি মাইটোটিক কোষ বিভাজনের সঠিক সজ্জাক্রম। ঠিক আছে, যে প্রথমে প্রোফেজ, আমি সংক্ষেপে লিখলাম P ফর প্রোফেজ, M ফর মেটাফেজ, A ফর অ্যানাফেজ, T ফর টেলোফেজ। এখন আমরা যদি স্থায়িত্ব অনুসারে দেখতে চাই, তাহলে তুমি এই ছবিটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করো। এই যে প্রোফেজের স্থায়িত্বের জায়গাটা দেখো কত বড়। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো যে এই যে কোষচক্রের যে চিত্র আমরা দেখছি, ডায়াগ্রামটা, তাতে এই যে মাইটোটিক দশার মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তার মধ্যে প্রোফেজটাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে বলতো? মাইটোটিক কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে কি? প্রোফেজ। ক্লিয়ার? আমরা পরবর্তীতে এই কোষ বিভাজনের সমস্ত জিনিস আস্তে আস্তে, প্রথম ক্লাসে একবারে জটিলে যাব না, আস্তে আস্তে সমস্ত জটিল জায়গাগুলোকে আমরা করব।
ঠিক আছে, এই যে সেল ডিভিশনের নিউমেরিক্যাল সেগুলো আমরা করব, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, খালি তোমরা ছন্দে ছন্দে চলতে থাকো। দেখো এই যে যেটা মেটাফেজ, তোমাদেরকে কি জিজ্ঞেস করবে বলো তো, যে মাইটোসিস কোষ বিভাজনের আমি লিখছি যে মাইটোসিসের স্বল্পস্থায়ী দশা সেটা কোনটি? সেটা হচ্ছে প্রোফেজের পরে মেটাফেজ। এই যে মেটাফেজের দেখো ঘরটা, মেটাফেজটা হচ্ছে প্রোফেজের থেকে কম। ওকে, তাহলে স্বল্পস্থায়ী হচ্ছে মেটাফেজ। ওকে, দেন আমরা যাব কি এই অ্যানাফেজ কি বলতো? এটা হচ্ছে মাইটোসিসের ক্ষণস্থায়ী দশা। মাইটোসিস সেল ডিভিশনের আমরা সংক্ষেপে লিখছি যে মাইটোসিসের ক্ষণস্থায়ী দশা। ক্ষণস্থায়ী মানে কি? স্বল্পস্থায়ী থেকেও অল্পস্থায়ী। স্বল্প মানে কি? কম, তার থেকেও অল্প হচ্ছে কি ক্ষণ। তোমরা যদি বাংলা মানে আর কি অভিধান বা ডিকশনারি, তাতে যদি স্বল্প, অল্প, ক্ষণ এই ব্যাখ্যাগুলো জানো, এগুলো তো আমার বিষয় নয় যে আমি তোমাদেরকে সেই বাংলার অর্থ ব্যাখ্যা করতে বসবো। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে, তো অনেকে বোঝে না যে স্বল্পস্থায়ী মানে কি আর ক্ষণস্থায়ী মানে কি। স্বল্পস্থায়ী মানে হচ্ছে অল্প, তার থেকেও অল্প সেটা হচ্ছে কি ক্ষণ। বুঝতে পেরেছো? এখন এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো এই যে অ্যানাফেজেরটা মেটাফেজের থেকেও কম, অ্যানাফেজেরটা কি মেটাফেজের থেকেও কম। ওকে, তাহলে তারপরে দেখো আবার টেলোফেজটা তার থেকে বড় দেখা যাচ্ছে। এখানে স্থায়িত্ব অনুসারে এই চার্টটি খুব সুন্দর করে দেওয়া আছে, তাহলে আমরা এটা বুঝলে পরেই কিন্তু করতে পারবো। তাহলে এই হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই হয়ে তারপরে সেটা কোথায় চলে যাবে? সাইটোকাইনেসিসে। অর্থাৎ তোমার ক্যারিওকাইনেসিস সম্পন্ন হলো, দেন সাইটোপ্লাজমের ডিভিশন হবে। বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের পরপর জানা থাকতে হবে, এবং সেই অনুযায়ী বলে দেবে যে মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিসের প্রথম দশা কি? প্রোফেজ। দ্বিতীয় দশা কি? মেটাফেজ। তার পরবর্তীতে তৃতীয় অ্যানাফেজ এবং চতুর্থ টেলোফেজ। এবং প্রত্যেকটি দশার ক্ষেত্রে কোথায় কি ঘটে সেগুলো আমরা একে একে আলোচনা করব পরবর্তীতে, সেগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। এই যে প্রোফেজের ক্ষেত্রে যেমন নিউক্লিয় পর্দার অবলুপ্তি, নিউক্লিওলাসের অবলুপ্তি, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। মেটাফেজের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো ক্রোমোজোম দেখতে পারবো, স্পাইরালাইজেশন সবচেয়ে বেশি হবে। অ্যানাফেজের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটবে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরপর পড়তে হবে, আমরা সেই অনুযায়ী পড়বো। এবং টেলোফেজের ক্ষেত্রে একদম প্রোফেজের বিপরীত ধর্মিতা দেখা যাবে, মানে যা যা অবলুপ্তি ঘটেছিল, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের অবলুপ্তি, জলের বিয়োজন যা যা ঘটেছিল, টেলোফেজের ক্ষেত্রে গিয়ে আবার সেই সমস্ত কিছুর পুনরাবির্ভাব ঘটবে। কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে কি, আমরা হলিস্টিক অ্যাপ্রোচে মোটামুটি এর স্থায়িত্ব অনুসারে যে কোনটা দীর্ঘস্থায়ী, কোনটা স্বল্পস্থায়ী এবং কোনটা ক্ষণস্থায়ী, এই রিগার্ডিংয়ে আসে। আর টেলোফেজের স্থায়িত্ব সংক্রান্ত কোশ্চেন দেয় না। টেলোফেজের থেকে কি কোশ্চেন দেয় বলতো? টেলোফেজের থেকে দেয় যে এই মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিসের সবচেয়ে সর্বশেষ দশা কি? ক্যারিওকাইনেসিসের সর্বশেষ দশা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, একদম প্রোফেজে যা যা ঘটবে তার ঠিক অপোজিট জিনিস দেখবো আমরা হচ্ছে টেলোফেজে। ক্লিয়ার? তাহলে এটা এরকম দেবে যে মাইটোসিস কোষ বিভাজনে, পুরোটাকেই লিখে রাখো, কারণ আমি যেহেতু জিনিসগুলোকে টাচ করে দিলাম, যে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের ক্যারিওকাইনেসিসের সর্বশেষ দশা কোনটি? এটাই তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে নেবে, তখন করবে কি বলো? টেলোফেজ। আর সর্বপ্রথম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি? প্রোফেজ। তাহলে প্রো, মেটা, অ্যানা, টেলো, যেটা বলেছি, প্রো দেন মেটা দেন অ্যানা দেন টেলো, এই হচ্ছে ক্যারিওকাইনেসিসের সঠিক সজ্জাক্রম, দেন সাইটোকাইনেসিসে যায়। বুঝতে পেরেছো? তাহলে স্থায়িত্বর পয়েন্ট অফ ভিউ থেকে অল পয়েন্ট আমাদের ক্লিয়ার। এবার দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে F0F1 দানা দেখতে পাওয়া যায় কোন কোষীয় অঙ্গাণুতে? রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। এই যে F0F1 দানা সেটা দেখতে পাওয়া যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, আমরা একটু তোমাদেরকে ছবিটা দেখাবো। এই যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে তুমি যে দেখতে পাচ্ছ এখানে টেনিস র্যাকেটের মতন বেশ কিছু দানা থাকে। এই যে আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এখানে ছবিগুলো একটু
মানে তোমাদের বুঝতে কালারফুল ছবি, যেহেতু এই যে এরকম টেনিস র্যাকেট শেপের কিছু দানা থাকে, এগুলোকে বলা হয় কি, এই অন্তঃপর্দার গাত্রে অবস্থিত এই যে F0F1 দানা, এগুলোকে বলা হয় আবার অক্সিজোম। এই F0F1 দানা না লিখে পরীক্ষায় যদি দিতে যায় তাহলে কি বলবে বলো তো, আবার অক্সিজোম লিখে দিতে পারে। অক্সিজোম মানেই কি বলো, F0F1 দানার অপর নাম। তাহলে এটা মাইটোকন্ড্রিয়ার কোথায় দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা গাত্রে এই F0F1 দানা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5-এ দেখো, এই যে ব্লাড ব্যাংকের রক্ততঞ্চন রোধ করার জন্য কোন যৌগটি ব্যবহার করা হয়? সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, উপরোক্ত সবগুলি। এই যে ব্লাড ব্যাংকে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে ব্যবহার করা হয় কি, সোডিয়াম সাইট্রেট। ঠিক আছে, এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসছে, এবং তোমাদেরকে বলে রাখছি, যেহেতু তোমরা নার্সিং ফিল্ডে এন্ট্রান্স দিচ্ছ, তো সেই জায়গার থেকে এই ধরনের বায়োমেডিক্যাল ফিল্ড রিলেটেড ব্যাপারগুলো কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী যা যা থাকবে সেগুলোর উপর বেশি এমফেসিস আমাদের দিতেই হবে। আর এই যে সোডিয়াম টারোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। এগুলো বেসিক্যালি বলতো পিত্ত লবণ, এবং নামগুলো খুব কনফিউজিং। এগুলো হচ্ছে বাইলের মধ্যে থাকে, হ্যাঁ, ফ্যাটি ইমালসিফিকেশন যা যা হয় এগুলো আমরা পরবর্তীতে পড়বো। তাতে সোডিয়াম টারোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট এই সমস্ত কিছুর ভূমিকা আমরা জানবো। তো সেটা ক্রমপর্যায়ে আসবে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি, সোডিয়াম সাইট্রেট। ক্লিয়ার? আর আমাদের এক্ষেত্রে তোমাদের জানতে হবে যে রক্তবাহের মধ্যে যখন রক্ত থাকে সেই রক্ত কেন তঞ্চিত হয় না। ব্লাড ব্যাংকে তো রক্ত তঞ্চনটা যাতে না হয় তার জন্য সোডিয়াম সাইট্রেট দেই। তাহলে আমাদের বডির ভেতরে যখন ব্লাড রয়েছে তাহলে সেই রক্তটা কেন তঞ্চিত হয় না? কারণ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, আমাদের ক্ষেত্রে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট মানে প্রাকৃতিক রক্ত তঞ্চন রোধী পদার্থ, সেটা কি, সেটা হচ্ছে হেপারিন, সেটা উপস্থিত থাকে, এবং যেটা থাকার জন্য রক্তবাহের মধ্যে রক্ত কিন্তু তঞ্চিত হয় না। বুঝতে পেরেছো? এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জেনে রাখতে হবে এই হেপারিনটা কোথার থেকে গঠিত হয়। আমাদের যে ডাব্লিউবিসি রয়েছে, সেটা হচ্ছে বেসোফিল। এই বেসোফিল নামক শ্বেতরক্ত কণিকা সেটা কি করে বলতো, এই হেপারিন নিঃসরণ করে, যার ফলে রক্তবাহের মধ্যে এই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টটা থাকার জন্য রক্তবাহের মধ্যে রক্তের তঞ্চন ঘটে না। আর রক্ত যখন শিরাধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তার একটা টার্বুলেন্ট ফ্লো থাকে। এই টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য ব্লাডটা কিন্তু সহজে ক্লট করতে পারে না, গতিময়তার মধ্যে থাকে একটা। বুঝতে পেরেছো? কিন্তু যখন এই যে ব্লাডটাকে কালেক্ট করা নেওয়া হয়, মানে ধরো কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে কেউ ব্লাড ডোনেট করলো, ব্লাডটা তো দেহের বাইরে চলে এসছে, তখন ব্লাড কোয়াগুলেশনের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। ফাইব্রিনোজেন, প্রথমিন, থ্রম্বোপ্লাস্টিন, এগুলোর মাধ্যমে ব্লাডটা কোয়াগুলেট করা শুরু করে। ইন্ট্রেন্সিক অ্যান্ড এক্সট্রেন্সিক পাথওয়ে অফ ব্লাড কোয়াগুলেশন, এগুলো আমাদেরকে পড়তে হবে, হ্যাঁ, কি যতটা তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো সেগুলোর ব্যাপারগুলো ইনিশিয়েট হয়ে যায় যখনই কোথাও থেকে ব্লাডটা বেরিয়ে আসে। তো সেটা যাতে না হয়, সোডিয়াম সাইট্রেট কি করে, ওই ফ্যাক্টরগুলো যাতে কাজ না করতে পারে সেই ব্যাপারটাকে ব্লক করে দেয়, যার জন্য ব্লাডটা ক্লট করে না। বুঝতে পারছো? তাহলে ইনডেপথ আমরা যতটা যা বলার, এবং ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টটাকেও আমাদের জেনে রাখতে হবে সেটা কোথা থেকে করতে হচ্ছে সেগুলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবেই ক্লাস চলবে, প্রত্যেকটা জায়গায় তোমরা এইভাবে বেনিফিট পাবে।